আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ 2026 সালের 14ই মার্চ। বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত নীরবতা। একদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে, সেই সরকার মসৃণ গতিতে এগিয়ে চলেছে। অন্যদিকে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন ইতিহাসের সবচেয়ে কঠিন সন্ধিক্ষণে। দলটির প্রধান শেখ হাসিনা দিল্লি থেকে বারবার নির্দেশ দিচ্ছেন, মাঠে নামুন, আন্দোলন গড়ে তুলুন, কিন্তু ঢাকার রাজপথে তার কোনো প্রতিফলন নেই। কেন কর্মীরা ফিরছেন না? কেন ভারত সরকারের দিকে তাকিয়ে আছেন দলের শীর্ষ নেতৃত্ব? আজ আমরা বিশ্লেষণ করব, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি সত্যিই অন্ধকারের দিকে যাচ্ছে? প্রথমে বলি নেত্রীর বার্তা বনাম মাঠের বাস্তবতা। খবর পাওয়া যাচ্ছে দিল্লি ও কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের সিনিয়র নেতাদের প্রতি ক্ষুব্ধ দলের উচ্চতম নেতৃত্ব। শেখ হাসিনা স্পষ্ট বার্তা দিয়েছেন যে নেতারা দেশে ফিরে ঝুঁকি না নিলে দল পুনর্গঠন অসম্ভব। কিন্তু বাস্তবতা হলো, যারা একসময় রাজপথ কাঁপাতেন তারা এখন আইনি জটিলতা আর গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে। এই আত্মগোপন থাকাটা দলের ভেতরে তিনটি পরিস্থিতির জন্ম দিচ্ছে। এক, নেতৃত্বের সংকট। সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাউকেই মাঠে পাওয়া যাচ্ছে না। দুই, তৃণমূল স্তরের ক্ষোভ। তৃণমূল স্তরের কর্মীরা মনে করছেন বিপদের সময় বড় নেতারা সেই যে বিদেশে চলে গেছেন, তারপর থেকে তাদের আর কোনো ভূমিকা নেই, তাদের দেখা যাচ্ছে না। তাই এখন প্রাণের ঝুঁকি নিয়ে তারা আর মাঠে নামতে এই সাধারণ স্তরের কর্মীরা, তৃণমূল স্তরের কর্মীরা আর আগ্রহী থাকছেন না, তারা আগ্রহ হারিয়ে ফেলছেন। এবং তিন, আস্থা ও ভয়। একদিকে জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান, অন্যদিকে নতুন সরকারের অস্পষ্ট অবস্থান। সব মিলিয়ে এক চরম ভয়ের সংস্কৃতি কাজ করছে। এই প্রসঙ্গে উঠে আসছে ভারত ফ্যাক্টর। শেষ ভরসা কি শুধুই দিল্লি? আওয়ামী লীগের বর্তমান কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত। দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল স্তর পর্যন্ত সবার মনে একটাই বিশ্বাস, ভারত সরকার চাপ সৃষ্টি করলে তারেক রহমান নমনীয় হবে। কিন্তু ভূ রাজনীতি কি এতই সহজ পথে চলে? যে মূল প্রশ্নগুলো উঠে আসে সেগুলো এরকম: ভারত কি সত্যি বিএনপি সরকারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চাপ দেবে? চাপ দেবে কি যে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা যেটা আছে সেটা তুলে নাও? দ্বিতীয়ত, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভারতের বর্তমান অবস্থান কি? শেখ হাসিনাকে দীর্ঘ সময় আশ্রয় দেয়া নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেই বা কি আলোচনা চলছে, এবং ভারত এখন তার নিজস্ব বাণিজ্যিক ও নিরাপত্তার স্বার্থে বর্তমান তারেক রহমান সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, যা আওয়ামী লীগের জন্য কি দুঃসংবাদ হতে পারে? আইনি দেওয়াল স্পষ্ট। ক্রাইম ট্রাইব্যুনাল অর্ডিন্যান্স আওয়ামী লীগের ঘরে ফেরার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অর্ডিন্যান্সের আওতায় দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। যদি এই অর্ডিন্যান্স বাতিল না হয় তবে কোনো নেতার পক্ষেই প্রকাশ্যে রাজনীতিতে আসা অদূর কেন সুদূর ভবিষ্যতেও সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটা বলতে গেলে আমাদের দেখতে হবে তারেক রহমান সরকার কেন এই অর্ডিন্যান্স বাতিল করবে কিংবা করবে না। জামাত এনসিপির বিরোধিতার মুখে এই আইনটি পরিবর্তন করা সম্ভব। তিন, পরিবর্তন হলে তার যে একটা প্রেক্ষিত আসবে, তার যে অভিঘাত আসবে, সেই অভিঘাত সেটা তারেক রহমানের বিএনপি সরকারের পক্ষে সেটা কতটা গ্রহণযোগ্য হবে, তারা কতটা সেটা সামাল দিতে পারবে। আর নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় কোনো সমঝোতা কি পর্দার আড়ালে চলছে? 2026-এর নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। সংসদ এখন বিএনপি এবং জামাতের দখলে। এই অবস্থায় আওয়ামী লীগের সামনে দুটি পথ খোলা আছে। এক, আমূল সংস্কার করে নতুন নামে
নতুন নামে, অন্তত দলের নতুন নাম না হোক, নেতৃত্বের নতুন নামে বা নতুন পরিচয়ে বা নতুন নেতৃত্বে আবার উঠে আসার চেষ্টা করা। দুই, দিল্লির চাপের আশায় বসে থেকে বিলুপ্তির দিকে এগিয়ে যাওয়া। আপনারা জানেন শেখ হাসিনার পুত্র জয় কয়েকবার বলেছেন তার মা তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন, অথচ তারপরে আবার আওয়ামী লীগের নেতৃত্ব দিল্লি থেকে ঘোষণা করছেন যে তার শেখ হাসিনার চলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এতে সাধারণ মানুষের সামনে, কর্মীদের সামনে একটা কি বলবো, একটা অস্থির সংকেত যাচ্ছে। যেটাই হোক না কেন সেটাই শেখ হাসিনাকে নেতৃত্বে রেখে বা তার জায়গায় নতুন নেতৃত্ব নিয়ে যেটাই হোক না কেন সেই বিষয়ে একটা সিদ্ধান্ত কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বের এই মুহূর্তে নেওয়া দরকার। এটার জন্য বসে থেকে অপেক্ষা করলে দল কিন্তু আরো সংকটের দিকে এবং বিলুপ্তির দিকে এগিয়ে যাবে। দেশের মধ্যে সাধারণ আওয়ামী লীগ সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা বলছে আমরা নেত্রীর দিকে তাকিয়ে আছি, আমরা নেতৃত্বের দিকে তাকিয়ে আছি, কিন্তু নেতৃত্ব তাকিয়ে আছে আবার ভারতের দিকে। এই চক্র থেকে বের হতে না পারলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কিন্তু আদৌ সেই ভবিষ্যতে আলো নেই, অন্ধকার। একটি রাজনৈতিক দলের প্রাণ হলো তার কর্মীরা। যখন কর্মীরা ঝুঁকি নিতে ভয় পায় আর নেতৃত্ব বিদেশের মাটির ওপর, বিদেশের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন সেই দলের পুনরুত্থান সম্ভব নয়। আওয়ামী লীগ কি পারবে তাদের শীর্ষ রাজনৈতিক, তাদের দীর্ঘ রাজনীতির যে ইতিহাস, সেই ইতিহাসকে পুনরুদ্ধার করতে? নাকি আমরা একটি বড় দলের চিরস্থায়ী পতন দেখছি? যে দল বাংলাদেশের জন্ম দিয়েছে, যে দল বাংলাদেশকে পাকিস্তানের বুক থেকে ছিনিয়ে নিয়ে এসে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছে। আপনার মতামত কমেন্টে জানান। আজকের বিশ্লেষণ ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। রাখছি, ধন্যবাদ। দর্শক, রাজনীতি ঈদের পরে, আফটার ঈদ, একটা বেশ গোজামিলা অবস্থা শুরু হয়ে যাবে, আপনি নিশ্চিত থাকুন। একদিকে জামাতের অসাংবিধানিক দাবি দেওয়া, আরেকদিকে বিএনপি ওই দাবি দেওয়াকে কিভাবে ট্যাকেল করবে, আরেকদিকে আওয়ামী লীগের ফিরে আসা। এই যে আজকেও অনেক আওয়ামী লীগ করেন, কিন্তু আপনার আত্মবিশ্বাস নেই, আপনার সাহস নেই, আপনার শক্তি নেই। আওয়ামী লীগ ফিরবে, অনেক আওয়ামী লীগারও বলেন যে আওয়ামী লীগ ফিরতে পারবে না সহজে। আপনি তাহলে আওয়ামী লীগ করার দরকার নাই, আপনি বিএনপিতে যোগ দেন, আপনি জামাতে যোগ দেন। আপনার শক্তি, সাহসটা যদি আপনার না থাকে, তাহলে আপনি আওয়ামী লীগ করতে পারবেন না। আওয়ামী লীগ ফিরবে, আপনার চোখের সামনে ফিরবে, দেখবেন আপনি। কিন্তু আজকে এই মুহূর্তে যে কথাটা বলতে এসছি, যে ঈদের পর বাংলাদেশের রাজনীতিতে একটা হযবরল অবস্থা শুরু হয়ে যাবে। এবার জামাত বিএনপিকে তটস্থ করে রাখবে বা তটস্থ করবে অসাংবিধানিক কিছু দাবি দেওয়া নিয়ে। আজকে জামাতের বৈঠক পরবর্তী সময়ে জামাতের যে কথাবার্তার টোন শোনা গেল, তাতে মনে হচ্ছে ঈদের পরে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হবে। নতুন সরকার কাজ শুরুই করতে পারেনি, অন্য কাউকে লাগবে না, এই জামাতই অতিষ্ঠ করে মারবে যদি জামাতের যদি অসাংবিধানিক দাবি দেওয়া না মানে। এখন সরকার, বিএনপি সরকার কি অসাংবিধানিক দাবি দেওয়া মানবে? খেয়াল করুন, সেনাবাহিনী কিন্তু উঠে যায়নি। দেশ কি ঠান্ডা হয়েছে? নির্বাচন হয়েছে 1 মাস পার হয়ে গেছে, সরকার গঠনও প্রায় 1 মাসের কাছাকাছি হতে চলল। সেই জায়গায় এখনো কিন্তু সেনাবাহিনী স্টিল বাইরে ব্যারাকে ফিরে যায়নি। সরকারও মনে করছে যে সেনাবাহিনী আরো কিছুদিন কি থাকুক। সরকারের কি এই যে পুলিশের উপরে আত্মবিশ্বাস এখনো পাচ্ছে না? এখনো সেনাবাহিনীকে তেলের ডিপো পাহারা দিতে পাঠাচ্ছে বা বিভিন্ন কর্মকাণ্ডে এখনো পাঠাচ্ছে। অর্থাৎ পরিস্থিতি কিন্তু ঘোলাটে। সেই 24 সালে আওয়ামী লীগ শেষ সময়ে যে পরিস্থিতি ঘোলাটে ছিল, এখনো ঘোলাটে, এবং এই ঘোলাটে পরিস্থিতিটা করবে। আওয়ামী লীগের পতন ঘটিয়েছিল যে জঙ্গি জামাত জোট। বিএনপি ছিল একটা পার্শ্ব চরিত্র, বিএনপি আজকে মূল বেনিফিশিয়ারি। জামাতের অনলাইন আমির কদিন আগে একটা কথা বলেছিলেন, সেই কথাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন যে 75 পরবর্তী সময়েও বিএনপি বেনিফিশিয়ারি, 24 পরবর্তী সময়েও বিএনপি বেনিফিশিয়ারি, অর্থাৎ ক্ষমতার বেনিফিশিয়ারি, ক্ষমতা পেয়েছে বিএনপি। তো সেই জায়গায় এই যে পরিস্থিতি দিন দিন ঘোলাটে হচ্ছে, ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে রাজনীতিতে।
আগামীকাল কি সত্যি সরকারের শেষ অধিবেশন হতে যাচ্ছে? এখন প্রশ্ন আসছে জামাত নেতার কথায়, কেন এমন কড়া হুঁশিয়ারি দিলেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামাত নেতা হামিদুর রহমান আজাদ? আজ রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন জামাতের নেতা হামিদুর রহমান আজাদ এবং এই যে 11 দলীয় যে জোট, এই 11 দলীয় লিয়াজো কমিটির তিনি সম্ভবত সমন্বয়ক। তার বক্তব্যের মূল সুর ছিল অত্যন্ত আক্রমণাত্মক। তিনি স্পষ্ট করে বলেছেন যে সরকার যদি তাদের দাবি না মানে তবে রাজপথই হবে চূড়ান্ত ফয়সালার জায়গা। মূলত সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং তার অধিবেশন ডাকা নিয়ে এই টানাপোড়েন। হামিদুর রহমান আজাদ অত্যন্ত স্পষ্ট ভাবে বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আগামীকালই হবে সরকারের শেষ অধিবেশন। এটি কোনো সাধারণ রাজনৈতিক মন্তব্য নয়, এটি একটি সরাসরি আলটিমেটাম। অর্থাৎ বিরোধী জোট মনে করছে সরকার সময় ক্ষেপণ করছে। জুলাই বিপ্লব, তথাকথিত জুলাই বিপ্লব, আমরা বলি জুলাই ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের মাধ্যমে জামাত এবং এনসিপি জঙ্গিদের যে আকাঙ্ক্ষা ছিল যে জুলাই সনদ নামে একটা সনদ, এবং এই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার অপরিহার্য। আর এই সংস্কারের জন্য যদি অধিবেশন না ডাকা হয় তবে তারা এই সরকারকে আর বৈধ সংসদীয় প্রক্রিয়ার সুযোগ দিতে রাজি নয়। হামিদুর রহমান আজাদ বক্তব্যের পরের অংশে উল্লেখ করেছেন জুলাই সনদ নিয়ে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে জনগণকে সাথে নিয়ে রাজপথে নামবে 11 দল। এখানে লক্ষণীয় যে তারা কেবল দলীয়ভাবে নয় বরং সাধারণ জনগণকে সম্পৃক্ত করে একটি বৃহত্তর গণ আন্দোলনের ইঙ্গিত দিচ্ছেন। হামিদুর রহমান আজাদ আরো জানিয়েছেন, আগামী 28 মার্চ শীর্ষ নেতৃত্বের একটি বড় বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখান থেকেই চূড়ান্ত করা হবে আন্দোলনের রূপরেখা। অর্থাৎ সরকার যদি কালকের মধ্যে সিদ্ধান্ত না নেয় তবে 28 মার্চের পর দেশ এক নতুন রাজনৈতিক সংঘাত বা আন্দোলনের সাক্ষী হতে পারে। হামিদুর রহমান আজাদ তার বক্তব্যে বলেছেন, নির্বাচনের পর উপদেষ্টারা নিজেরাই হাটে হাড়ি ভেঙেছেন, অর্থাৎ নির্বাচন নিয়ে হাটে হাড়ি ভেঙেছেন। এর মানে কি? তিনি দাবি করেছেন যে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরিবর্তনের পর জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল তা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, যদিও জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে কিন্তু নির্বাচনে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি। অর্থাৎ জামাত দাবি করছে, প্রত্যাশা করছে তারাই ক্ষমতায় যেত, এখনো তাদের কিন্তু সেই সুরটা। 11 দলীয় ঐক্যের দাবি হলো জুলাই সনদ আংশিক নয় বরং সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে। তারা মনে করছেন সরকার জুলাই বিপ্লবের চেতনা থেকে বিচ্যুত হচ্ছে। সংসদ ওয়াকআউট ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আরো কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বিএনপিকেও এক হাত নিয়েছেন এই বলে যে বিএনপি স্বৈরাচারের দোসরকে বক্তব্য দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে। অর্থাৎ রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে। রাষ্ট্রপতি ভাষণ দেওয়া হচ্ছে, এটি সাংবিধানিক রেওয়াজ, একদম সংবিধানে বলা আছে। জামাত পদে পদে সংবিধান লঙ্ঘন করতে চায়, জামাত বিপ্লবী সরকার করতে চায়। সোজা কথা, সোজা বাংলায় যদি বলি, এখনো পর্যন্ত তারা সেই স্বপ্নে বিভোর। হামিদুর রহমান আজাদের মতে বিরোধী জোট রাষ্ট্রপতিকে অবমাননা করেনি বরং সংসদীয় রীতিনীতি লঙ্ঘিত হয়েছে। পাশাপাশি প্রশাসনের দলীয়করণ নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার অভিযোগ, প্রশাসনকে মেধাহীন লোক দিয়ে ভর্তি করা হচ্ছে এবং একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে যা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। আমি নির্বাচনের আগেই বলেছিলাম, এই যে জামাত যখন ক্ষমতাটা পাবে না, ইউনূসের আমলে সারা প্রশাসনে যেভাবে তারা ভরেছিল, প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি মন্ত্রী পরিষদ সচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তারা জালের মতো ছেয়ে গিয়েছিল। এখন স্বাভাবিকভাবে বিএনপি ক্ষমতায় এবং প্রশাসন থেকে উচ্ছেদ অভিযান ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেনাবাহিনীতে জামাত উচ্ছেদ অভিযান শুরু অলরেডি হয়ে গেছে, জামাত উচ্ছেদ শীর্ষ পর্যায়ে উচ্ছেদ হয়ে গেছে, প্রশাসনে উচ্ছেদ হচ্ছে প্রতিনিয়ত চলমান, পুলিশে উচ্ছেদ হচ্ছে প্রতিনিয়ত চলমান, এবং আরো বিভিন্ন জায়গায় যখন এই যে একের পর এক উচ্ছেদ হবে, জামাত যখন ক্ষমতা এনজয় করতে পারবে না তখন জামাতের কিন্তু মারাত্মক আতে ঘা লাগবে এবং সরকারের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে জামাত। সংসদে নাও থাকতে পারে, রাজপথে নেমে
বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে। এখন বিএনপি সরকারের পুলিশকে এটা ট্যাকেল করতে পারবে? আর এসব কারণেই কি সেনাবাহিনী এখনো মাঠে আছে? প্রিয় দর্শক, জামাত নেতা হামিদুর রহমান আজাদের এই বক্তব্য থেকে এটা পরিষ্কার যে আগামী 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল জাতীয় সংসদের যে অধিবেশন বসছে, সেই অধিবেশনে জামাতের যে 11 দলীয় জোটের দাবি যদি বিএনপি না মানে, তাহলে ঈদের পরে জামাত একটা অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতে পারে। একদিকে সরকারের টিকে থাকা বা সংসদীয় কার্যক্রম